নমস্কার বন্ধুরা, আজকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে বাড়িতে বসে নিজেরাই করবে সে বিষয়েই কথা বলবো। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রথমে সরকারের পোর্টালে আপলোড হয়েছিল 12 পাতার, কিন্তু সেটা ক্রস চেক করে আবার সরকার আপলোড করেছে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে 13 পাতা। ফর্মটা হয়েছে এখন 13 পাতা, 12 পাতা থেকে 13 পাতায় হয়েছে। তো সেই ফর্মটাই নিখুঁত নির্ভুলভাবে সঠিকভাবে কিভাবে ফিল আপ করবো সেটাই তোমাদের বলবো। আরও কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তোমাদের জানা খুবই দরকার। তো সেই সম্বন্ধেই আজ কথা বলবো আর দেখাবো ফর্মটা নিখুঁতভাবে কিভাবে ফিল আপ করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমরা এখন ফর্মে চলে এসেছি। ফর্মের উপরের দিকে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটা অন্নপূর্ণা যোজনার জন্য ফিল আপ হলেও এই ফিল আপ একদম পরিবারের তথ্য, পুরোপুরি পরিবারের তথ্য, সম্পূর্ণ তথ্য এই ফর্মটিতে ফিল আপ করতে হবে। লেখা আছে প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগে পূরণ করা বাধ্যতামূলক। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ এই যে প্রত্যেকটা বিভাগ পূরণ করতে হবে, কোনোটা ছাড়লে চলবে না। একটা পরিবারের যে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করা দরকার, একটা পরিবারের যে সমস্ত তথ্য থাকে বা আছে, সেই সমস্ত তথ্য এই ফর্মটাতে দিতে হবে। তাহলে আমরা এখন জেনে নিই ফর্মটা কিভাবে ফিল আপ করব। প্রথমে লেখা আছে বিভাগ বা ক্ষেত্র। এখানে যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে লিখতে হবে সেই সমস্ত বিষয়গুলো চেয়েছে। পারিবারিক পরিচয় ক বিভাগে, এরকমভাবে নানান বিভাগ করা আছে, ক, খ, গ, আর যেগুলো লিখতে হবে আমাদের এই মাঝখানটাতে সেই তথ্য এখানে লেখা আছে। আর এটা হচ্ছে বিকল্প ইনপুট, আমাদেরকে এই মাঝখানটা লিখতে হবে। আর এদিকে দেওয়া আছে নির্দেশনা, কিছু তথ্য দেওয়া আছে যে আমরা কিভাবে ফিল আপ করবো। যেমন এখানে পুরো নাম লিখতে বলেছে, তো আধার কার্ড অনুযায়ী আমাদেরকে সেই নামটা লিখতে হবে। এরকম ধরনের কিছু একটা তথ্য দেওয়া আছে, প্রত্যেকটি বিভাগে নির্দেশনা দেওয়া আছে। তো প্রথমে ক বিভাগে বলেছে পারিবারিক পরিচয়। 1 নম্বর, পরিবারের প্রধানের নাম HOF, হেড অফ ফ্যামিলি, অর্থাৎ প্রথমেই পরিবারের প্রধানের নাম লিখতে হবে। একটা ফ্যামিলিতে যদি 4 জন সদস্য থাকে পরিবারের প্রধানকে নিয়ে, সেই 4 জন সদস্যের মধ্যে পরিবারের হেড কে, পরিবারের প্রধান কে, তার নাম এখানে লিখে দিতে হবে, পুরো নাম লিখতে হবে। যদি মিডল নেম থাকে সেই মিডল নেমটাও এখানে লিখতে হবে, অর্থাৎ পুরো নামটা এখানে লিখতে হবে। আর ফর্মটা ফিল আপ অবশ্যই ইংরাজিতে করবে। ইংরাজিতে এ কারণেই করবে, যখন এই ফর্ম ফিল আপ করে অফিসে জমা করবে, অফিসের স্টাফরা যখন ডেটা এন্ট্রি করবে তারা খুব সহজেই সেই ডেটাটা এন্ট্রি করতে পারবে। যদি ইংরাজিতে ফিল আপ করা থাকে তারা বুঝতে পারবে। আর এখানে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে, নির্দেশনায় স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে আধার কার্ড অনুযায়ী কিন্তু এই পুরো নাম লিখতে হবে। পরিবারের প্রধানের নামটা আধার কার্ড অনুযায়ী লিখতে হবে। আধার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামই এখানে লিখতে হবে, অর্থাৎ আধার কার্ডে ইংরাজিতে লেখা আছে, ইংরাজিতে যে বানান আছে সেই হুবহু বানানের নাম এখানে লিখে দিতে হবে, প্রধানের নাম লিখে দিতে হবে এখানটাতে, ইংরাজিতে বড় হাতে লিখতে হবে। তাহলে পুরো নাম এখানে লিখতে হবে, পরিবারের প্রধানের নামটা এখানে লিখতে হবে, হেড অফ ফ্যামিলির নাম এখানে লিখতে হবে। ওকে, এরপর 2 নম্বরে জন্ম তারিখ। জন্ম তারিখটা দিতে হবে দিন, মাস, বছর। প্রথমে দিতে হবে দিন, তারপরে দিতে হবে মাস, তারপর দিতে হবে বছর। এটা দিতে হবে পরিবারের প্রধানের, জন্ম তারিখটা দিতে হবে পরিবারের প্রধানের। তাহলে এটাও হয়ে গেল, পরিবারের প্রধানের জন্ম তারিখ লাগছে দিন, মাস, বছর হিসেবে। এরপর 3 নম্বরে চলে আসি, পরিবারের প্রধানের HOF লিঙ্গ, অর্থাৎ হেড অফ ফ্যামিলি জেন্ডারটা কি, হেড অফ ফ্যামিলি পুরুষ না হেড অফ ফ্যামিলি মহিলা। যদি পরিবারের প্রধান মহিলা হয়ে থাকে তাহলে এই মহিলা বক্সে টিক হবে, আর যদি প্রধান পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ বক্সে টিক হবে, অন্যান্য হলে অন্যান্য বক্সে টিক করতে হবে।
তাহলে 3 নম্বরটা হয়ে গেল। এবার চলে আসি 4 নম্বর, পরিবারের প্রধানের HOF আধার নাম্বার। হেড অফ ফ্যামিলির আধার নাম্বারটা এখানে লিখতে বলেছে, এখানে পরিবারের প্রধানের আধার নাম্বার লিখে দিতে হবে। এরপর 5 নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা একটু বোঝার বিষয় আছে। রেশন কার্ডের নাম্বার বলতে ইন্ডিভিজুয়াল ব্যক্তির রেশন কার্ডের নাম্বার নয়, ঠিক আছে। ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ আমাদের কাছে যে রেশন কার্ডটা এখন আছে অনেকের, RKSY 1 ক্যাটাগরি থাকে, RKSY 2 ক্যাটাগরি থাকে, SPHH ক্যাটাগরি থাকে, সেই ব্যক্তির ক্যাটাগরির যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে বলছে না, এখানে লিখতে হবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। একটা নাম্বার থাকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। সেই রেশন কার্ডের নাম্বারটা আমরা কিভাবে পাবো? প্রত্যেকেরই সেই নাম্বার আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের GOVT পোর্টালে গিয়ে, ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের পোর্টালে গিয়ে সেখানে পরিবারের যে কোনো একটা রেশন কার্ড দিয়ে ভেরিফিকেশন করলেই সেই রেশন কার্ডের পারিবারিক আইডিটা পাওয়া যাবে। সেই আইডি এখানে লিখতে হবে, ঠিক আছে। আমি লাস্টে দেখিয়ে দেবো এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডিটা আমরা কিভাবে পাবো, সেই আইডিটা এখানে লিখে দিতে হবে। যদি কেউ বলে যে আমরা এই অপশানটিতে সেই রেশন কার্ড ওই পারিবারিক আইডিটা আমরা লিখবো না, তাও চলবে। এখানে বলে দিয়েছে যদি থাকে, ম্যান্ডেটরি নয় কিন্তু যে লিখতেই হবে এরকম কোনো বড় ব্যাপার নয়। এখানে যদি বলে যে আমরা পারিবারিক আইডিটা মেনশন করবো না, দেবো না, তাও কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। তো আমি বলে দিলাম, লাস্টে আমি দেখিয়ে দেবো এই পারিবারিক আইডি কিভাবে বের করতে হবে, ওকে। এরপর চলে আসি 6 নম্বর, পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা বলতে চেয়েছে পরিবারের প্রধানকে নিয়ে একটা পরিবারে কতজন সদস্য আছে, কতজন মানুষ আছে, সেই সংখ্যা এখানে লিখতে হবে। নির্দেশনা দিয়েছে শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। যদি 3 জন সদস্য হয়, মানে পরিবারের প্রধানকে নিয়ে যদি 3 জন হয়, অর্থাৎ পরিবারের প্রধান, পরিবারের প্রধানের স্ত্রী এবং পরিবারের প্রধানের পুত্র, তাহলে 3 জন হচ্ছে, তাহলে আমাকে এখানে 3 জন লিখে দিতে হবে। এরপর ঠিকানাটা হবে স্থায়ী ঠিকানা, বর্তমানে যে জায়গায় বসবাস করছে সেই ঠিকানা এখানে লিখতে হবে। আধার কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানায় এখানে দিতে হবে, ওকে। এরপর চলে আসি যোগাযোগ নাম্বারটা আমাদেরকে এখানে লিখতে হবে। তার আগে নির্দেশনায় আমরা একটু দেখে নিই কী বলতে চেয়েছে। বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার, সংযুক্ত মোবাইল নাম্বার। যোগাযোগ নাম্বার দিতে হবে এই যে পরিবারের যে প্রধানের নাম আমরা এখানে লিখেছি, পরিবারের প্রধানের যে আধার কার্ড, সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার থাকবে সেই মোবাইল নাম্বারটাই এখানে দিতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বার একটা এমন দেবে যে মোবাইল নাম্বার পরিবারের প্রধানের আধার কার্ডের সাথে যুক্ত থাকবে এবং এই মোবাইল নাম্বারে ভবিষ্যতে কল করলে যেন পাওয়া যায়, সেরকম ধরনের একটা মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারটা পরিবারের প্রধানের আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। তাহলে এখানে মোবাইল নাম্বার লিখে দিতে হবে। এরপর চলে আসি 9 নম্বর। 9 নম্বরে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের তথ্য এবার এখান থেকে শুরু হবে দিতে। প্রথমে আছে পরিবারের প্রধান, HOF, হেড অফ ফ্যামিলি। সবসময় মনে রাখবে যখনই ফর্ম ফিল আপে শুরু হবে তখনই কিন্তু পরিবারের প্রধান দিয়ে শুরু হবে, ঠিক আছে। আর নির্দেশনাতে কি বলছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তার জন্য কিছু চেকবক্স দেওয়া হয়েছে, সেই চেকবক্সের টিক হবে। যার নামে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হবে তার সোজাসুজি এই হ্যাঁ টিক বক্সে ক্লিক হবে। যেমন এই যে পরিবারের প্রধান, HOF, হেড অফ ফ্যামিলির নামে তো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছি না, যেহেতু HOF মানে হেড অফ ফ্যামিলি এখানে পুরুষ আছে। যদি এখানে হেড অফ ফ্যামিলি পুরুষ থাকে, পুরুষের নামে তো আর অন্নপূর্ণা যোজনা আবেদন হবে না। তাহলে আমরা এই যে হ্যাঁ চেকবক্সে টিক দেব না, কারণ যেহেতু হেড অফ ফ্যামিলি পুরুষ। আর এখানে যদি পরিবারের প্রধান যদি স্ত্রী হতো, মহিলা যদি হতো পরিবারের প্রধান, আর এখানে পরিবারের প্রধান HOF, হেড অফ ফ্যামিলি অর্থাৎ মহিলা যদি হতো, তাহলে আমাদেরকে এখানে হ্যাঁ টিক বক্সে ক্লিক করতো। যেহেতু এখানে পরিবারের প্রধান ছেলে আছে
সেহেতু আমরা এই হ্যাঁ টিক বক্স করব না, হ্যাঁটা ছেড়ে দেবো। এরপর চলে আসি সদস্য ওয়ান। সদস্য ওয়ানে মনে রাখতে হবে স্ত্রীর নাম হবে। এই যে পরিবারের প্রধান যে আছে তার স্ত্রীর নাম এখানটাতে লিখে দিতে হবে। সদস্য ওয়ান, এই যে নাম, এখানে স্ত্রীর নাম লিখতে হবে, তারপর স্ত্রীর জন্ম তারিখ লিখতে হবে, তারপর স্ত্রীর লিঙ্গ জেন্ডার মহিলা লিখতে হবে এখানে, তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, মানে এই যে স্ত্রীর নাম যেটা লিখলাম, এই মহিলার নাম যেটা আমরা লিখলাম, এই মহিলার সঙ্গে পরিবারের যে প্রধান এখানে যে পুরো নামটা লিখেছি প্রধানের, তার সাথে কি সম্পর্ক, অর্থাৎ এই মহিলার ইনি হচ্ছেন স্বামী। তাহলে আমাদেরকে লিখে দিতে হবে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক স্বামী, এই জায়গাটাতে স্বামী লিখে দিতে হবে। এরপর আধার নাম্বারটা লিখতে হবে এই মহিলার যার নাম আমরা এখানে দিয়েছি তার আধার নাম্বার এখানে লিখে দিতে হবে। এরপর এই মহিলার নামে অন্নপূর্ণা ভাণ্ডারের অন্নপূর্ণা যোজনার আবেদন হচ্ছে, তাহলে এই সোজাসুজি সদস্য ওয়ান এই যে হ্যাঁ বক্স আছে এই বক্সে, এই টিক বক্সে রাইট দিয়ে দিতে হবে। মহিলার নামে যেহেতু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে, এই সদস্য ওয়ান নাম দিয়েছে মহিলার, এর সোজাসুজি হ্যাঁ বক্সে টিক দিয়ে দিতে হবে, যেহেতু এর নামে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে। বোঝা গিয়েছে? এবার সদস্য টু পুত্রের ডিটেলস দিতে হবে, পুত্রের নাম দিতে হবে, পুত্রের জন্ম তারিখ দিতে হবে, পুত্রের লিঙ্গ, পুত্রের জেন্ডার, যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেল লিখতে হবে, আর যদি মেল হয়ে থাকে তাহলে মেল লিখতে হবে, অর্থাৎ পুরুষ বা মহিলা যেটা হবে সেটা এখানে লিখে দিতে হবে। মহিলা যদি হয় তাহলে মহিলার নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, অর্থাৎ মেয়ে, মহিলা তো নয় মেয়ে, যদি মেয়ে হয় মেয়ের নাম লিখতে হবে, জন্ম তারিখ লিখতে হবে, আর এখানে জেন্ডারটা লিখতে হবে। হ্যাঁ, মেয়েটা যদি 25 বছর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এনারও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা হয়তো শুরু হবে, তাহলে এখানে আবার নতুন করে হ্যাঁ বক্সে টিক বক্সে ক্লিক করতে হবে, যেহেতু ইনি মহিলা তো এনারও অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হওয়া দরকার, বা অন্নপূর্ণা যোজনা ইনিও পাবে, যেহেতু মহিলা আছে মেয়ে আছে, তো এই বক্সে ক্লিক করে দিতে হবে। আর যদি পুরুষ হয় তাহলে এটা ছেড়ে দিতে হবে, এই বক্সে ক্লিক হবে না। এটা দেখে নেবে তোমাদের সুবিধা মতো, কে মহিলা কে পুরুষ, কার নামে আবেদন হবে কার নামে আবেদন হবে না। মানে মধ্য কথা হচ্ছে যার নামে এই যে সদস্য ওয়ান লিখেছি, সদস্য টু লিখেছি, যার নামে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হচ্ছে, যার ডিটেলস আমরা দিচ্ছি, এই যে সদস্য ওয়ানে যার ডিটেলস দিচ্ছি, এনার যদি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের আওতার মধ্যে পড়ে তাহলে আমাদের এই যে পাশাপাশি সোজাসুজি হ্যাঁ টিক দিতে হবে। আর যদি কোনো পুরুষ হয় বা কোনো মহিলা বা কোনো মেয়ে হয় যে পাচ্ছে না, 25 বছর বয়স হয়নি, তার কিন্তু এই হ্যাঁতে টিক দেওয়া যাবে না। বোঝা গিয়েছে এত দূর পর্যন্ত? এবার আমরা 1 নম্বর পাতা থেকে 2 নম্বর পাতায় চলে যাচ্ছি। 2 নম্বর পাতার উপরের দিকে ঠিক এই তথ্যটাই আছে, আমরা 1 নম্বর পাতায় যে তথ্যটা দেখলাম এই তথ্যটাই দেওয়া আছে। এই যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, যে সম্পর্কটা হবে এখানে মেনশন করে দিতে হবে। এরপর আধার নাম্বার দিয়ে দিতে হবে, এরকম করে সদস্য 3, সদস্য 4, সদস্য 5 সব ডিটেলসটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। বোঝা গিয়েছে? এরপর চলে আসে 10 নম্বরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। ওকে, বলতে চেয়েছে HOF ফ্ল্যাপের শুরুতেই বললাম, প্রথমেই হেড অফ ফ্যামিলি দিয়ে শুরু হবে, পরিবারের প্রধানের তথ্য দিয়ে শুরু হবে। HOF মানে হেড অফ ফ্যামিলি, এখানে বলতে চেয়েছে ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, যদি ইউকো ব্যাংকে থাকে তাহলে ইউকো ব্যাংক লিখতে হবে, যদি স্টেট ব্যাংকে থাকে তাহলে স্টেট ব্যাংক লিখতে হবে। ওকে, এখানে যদি ইউকো থাকে তাহলে ইউকো লিখে দিতে হবে, এরপর অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে, এরপর IFSC কোডটা লিখে দিতে হবে। আর এদিকে নির্দেশনা দেওয়া আছে, একটু দেখে নাও। ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ এই যে ডিবিটির জন্য এত দৌড়ঝাঁপ করলো মানুষ এতদিনে, সেই ডিবিটির কাজটা এখানেই হবে। ডিবিটি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। ডিবিটি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, এই প্রত্যেকের ডিবিটি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। যতজন সদস্য রইবে প্রত্যেকের অ্যাকাউন্টটি যেন ডিবিটির মাধ্যমে লিঙ্ক থাকে, ডিবিটির সঙ্গে লিঙ্ক থাকে, সেই ডিটেলস এখানে দিতে হবে। হেড অফ ফ্যামিলির ব্যাংকের
নাম দিয়ে দিলে, এরপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে, এরপর আইএফএসসি কোড দিয়ে দিলে। ঠিক সেরকমভাবে সদস্য ওয়ানের ব্যাংকের নাম দিয়ে দিলে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে, আইএফএসসি কোড দিয়ে দিলে। এরপর সদস্য 2 এর ব্যাংকের নাম দিয়ে দিলে, যেমন এসবিআই। ওকে, এরপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হলো, এরপর আইএফএসসি কোড দিয়ে দেওয়া হলো। এরকমভাবে প্রত্যেকের যতজন সদস্য তোমাদের থাকবে একটা পরিবারে, সবারই তথ্য পরপর ফিল আপ হবে। মনে রাখতে হবে, প্রথমে হেড অফ ফ্যামিলির ডিটেলস হবে, এরপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3 পরপর সাজিয়ে ফিল আপ করবে। এটা 2 নম্বর পেজ হয়ে গেল। এবার 3 নম্বর পেজে চলে যাই। 3 নম্বর পেজে কিছুটা অংশ 2 নম্বর পেজের অংশ আছে, এরপর এখান থেকে স্টার্ট হবে। 11 নম্বরে বলছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নাম্বার সহ। বলতে চেয়েছে হেড অফ ফ্যামিলি এবং সকল সদস্যের ভোটার কার্ড নাম্বার এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার ও অংশ নম্বর এখানে লাগবে। এই যে প্রথমে দেওয়া আছে HOF এপিক নাম্বার, অর্থাৎ পরিবারের যে হেড তার ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার, যেমন আমাদের বিধানসভা ক্ষেত্র হচ্ছে 284, বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে 284। আর অংশ নম্বর বলতে চেয়েছে বুথের নাম্বার, কত নম্বর বুথে আমরা বসবাস করছি। আমি যেমন 23 নম্বর বুথে বসবাস করছি, কেউ রাস্তার ওই পারে করছে, তাহলে তার সেক্ষেত্রে 22 হবে। অংশ নম্বর হচ্ছে বুথ নাম্বারটাকে অংশ নম্বর বলছে। তো 23-এর জায়গায় 22 হবে, আর যদি কেউ 23-এ বসবাস করে তাহলে সেক্ষেত্রে তার 23 হবে। আর 284 বিধানসভা ক্ষেত্রের সেম থাকবে। প্রত্যেকের সদস্য 1, সদস্য 2, এখানে এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্রের আর অংশ নাম্বার একই হবে, যেমন হেড অফ ফ্যামিলির হয়েছে ঠিক সেরকমই সদস্য 1-এরও হবে, সদস্য 2-এরও হবে। ঠিক আছে, তোমাদের মতো করে দেখে নেবে পরিবারে কতজন সদস্য আছে। এরপর চলে আসি 12 নম্বর, বিভাগ বলতে বলেছে ক্যাটাগরি। যদি কেউ জেনারেল ক্যাটাগরির হয়ে থাকে তাহলে এই যে অসংরক্ষিত, ইউ আর আনরিজার্ভড, এই বক্সে টিক দিতে হবে। এই বক্সে টিক দিলে কোনো রকম কোনো সার্টিফিকেট দিতে হবে না। পাশে নির্দেশনা বলেছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, EWS শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। এটা বলেছে যে অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী UR EWS এই বক্সে টিক করলে, বা তপশিলি জাতি SC বক্সে টিক করলে, বা তপশিলি উপজাতি ST বক্সে টিক করলে, বা অন্যান্য অনগ্রসর শ্রেণী OBC বক্সে টিক করলে, বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী PVTG এই বক্সে টিক দিলে একটা সার্টিফিকেট দিতে হবে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আনরিজার্ভড এই অসংরক্ষিত বক্স ছাড়া যে কোনো বক্সে আমরা টিক করলে বা টিক দিলে সেই কাস্ট সার্টিফিকেট এই ফর্মটির সাথে জমা দিতে হবে। ঠিক আছে, বোঝা গিয়েছে? অসংরক্ষিত বক্সে যদি কেউ ক্লিক করে বা কেউ টিক দেয় তাহলে সেক্ষেত্রে কোনো সার্টিফিকেট তাদেরকে দিতে হচ্ছে না। কিন্তু যদি কেউ SC হয়ে থাকে, ST হয়ে থাকে, বা OBC হয়ে থাকে, বা OBC যদি হয় তাহলে সেই বক্সে ক্লিক করার পর তাকে কিন্তু এই ফর্মটার সাথে OBC সার্টিফিকেটটা দিতে হবে জমা অফিসে। ওকে, বোঝা গেল? এরপর চলে আসি আমরা খ বিভাগে। ক বিভাগ কমপ্লিট হয়ে গেল, খ বিভাগে চলে গেলাম। খ বিভাগে বলছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকির তথ্য এখানে দিতে হবে। খ বিভাগের 1 নম্বরে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? ডিজিটাল রেশন কার্ড, এখানে ইন্ডিভিজুয়াল রেশন কার্ডের কথা বলছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? প্রত্যেকের রেশন কার্ড আছে, তো আমরা এখানে হ্যাঁ বক্সেই ক্লিক করব। কেউ তো আর নাতে ক্লিক করছে না, হ্যাঁ বক্সে টিক দিয়ে দিলাম। যদি হ্যাঁ হয়, 2 নম্বর, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। কার্ডটা কী ধরনের কার্ড? রেশন কার্ডটা যে আছে তো সেই রেশন কার্ডে কী ধরনের, RKSY2 মানে ক্যাটাগরি বলতে চাইছি, কী ধরনের ক্যাটাগরির রেশন কার্ড? RKSY2 না RKSY1 না AAY না PHH না SPHH না ভর্তুকিহীন? ভর্তুকিহীন বলতে একটা রেশন কার্ড থাকে বা অ্যাপ্লাই করে অনেকে, খুবই কম মানুষ অ্যাপ্লাই করে। সেই ভর্তুকিহীন রেশন কার্ডটিতে কোনো মাল পাওয়া যাবে না, সেটা আইডেন্টিটির হিসেবে, পরিচিতি হিসেবে ব্যবহার করা যাবে। তো যাদের ক্যাটাগরি যা হবে সেই হিসেবে টিক চিহ্ন করবে। যেমন আমাদের RKSY2, তো আমরা এই RKSY2 বক্সে টিক দিয়ে দিলাম। এরপর 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না।
বলতে চাইছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে সেই ব্যক্তি বা সেই পরিবার প্রত্যেক মাসে মাসে কন্টিনিউ সে রেশন দোকান থেকে রেশন তুলছে কি না সেটাই জানতে চেয়েছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ বক্সে ক্লিক করতে হবে, আর না হলে নাতে ক্লিক করতে হবে। নাতে কেউ ক্লিক করবে না, সবাই রেশন তুলছে রীতিমতো রেশন দোকান থেকে, তো সবাই এখানে হ্যাঁ বক্সে টিক করে দেবে। ওকে, এরপর চলে আসি গয়ে বলছে সম্পদ। গয়ে সম্পদ অর্থাৎ আর্থিক সম্বন্ধে জানতে চেয়েছে। 1 নম্বর বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? কথাটা ভালো করে বুঝতে হবে। বলেছে যে আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, একটা ঘরে 3টে রুম আছে কি নেই সেই বিষয়ে জানতে চেয়েছে। ঠিক আছে, যদি একটা ঘরে আপনার বাড়িতে 3টে বা তার বেশি রুম থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে, আর যদি না থাকে তাহলে না করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের সুবিধা মতো তোমরা দেখে বা জেনে বুঝে করবে। যদি একটা বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে তাহলে হ্যাঁ হবে, আর যদি না থাকে তাহলে নাতে ঠিক হবে। ওকে, এরপর 2 নম্বর পারিবারিক জমির মালিকানা। যদি কারোর জমি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক হবে, আর যদি কারোর জমি না থাকে তাহলে নাতে টিক হবে। যদি কেউ হ্যাঁতে ঠিক করে তাহলে তাকে এই যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি অর্থাৎ পর্চা, জমির যে তথ্য সেই তথ্য এখানে দিতে হবে, ফর্মটার সাথে সাবমিট করতে হবে। অফিসে যখন ফর্ম জমা দেবে তখন এখানে সেই জমির তথ্য, জমির ডিটেলস পর্চা এখানে লাগবে, সেটাই বলছে। যদি হ্যাঁ করা হয়, যদি না করা হয় তাহলে এই সমস্ত কিছু করতে হবে না। তাহলে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর পাতা এবারে চলে যাই। 4 নম্বর পাতায় সেই একই জিনিস আছে, ওই যে আমরা প্রথমে 3 নম্বরের নিচে জমির যে ডিটেলসটা দিলাম সেটাই বলছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আমাদের যে টোটাল জমি আছে সেই সংখ্যাটা এখানে দিতে বলছে, আর তার সাথে নির্দেশনাতে বলছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, একটা নথি দিতে বলছে, মানে শতক যে পরিমাণটা দেখাবে সেরকম ধরনের একটা নথি, পর্চা দিলেই হবে। তো জমির মোট পরিমাণ যেটা থাকবে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? তার আগে আমরা নির্দেশনাটা দেখে নিই। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় মডেল নাম্বার এই সমস্ত দিতে হবে গাড়ির। বলতে চাইছে ব্যবসা বাণিজ্য ছাড়া কারোর যদি প্রাইভেট কার থেকে থাকে তাহলে তাকে এখানে হ্যাঁ বক্সে রাইট দিতে হবে, আর যদি প্রাইভেট কার যদি না থাকে, ব্যবসায়িক গাড়ি যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে না, হ্যাঁতে টিক চিহ্ন দিতে হবে না। হ্যাঁতে যদি টিক চিহ্ন দেওয়া হয়, যদি কারোর প্রাইভেট কার থাকে হ্যাঁতে যদি টিক চিহ্ন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, মানে কটা গাড়ি আছে সেই গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করতে হবে। 2 চাকা গাড়ি কিন্তু বলছে না, মোটর সাইকেলের কথা বলছে না। মোটর সাইকেল তো প্রত্যেকটা বাড়িতেই আছে, মোটর সাইকেলের তথ্য এখানে জানতে চাইছে না। এখানে 4 চাকা গাড়ির কথা জানতে চাইছে, এখানে লিখে দিয়েছে মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। যদি থাকে প্রাইভেট গাড়ি তাহলে হ্যাঁতে যদি ক্লিক হয় তাহলে কটা গাড়ি আছে 4 চাকা সেটার সংখ্যা এখানে জানতে চেয়েছে এই জায়গাটাতে। এরপর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলো ছোট ছোট অক্ষরে লিখে দিতে হবে প্রত্যেকটা গাড়ির। ঠিক আছে, এই জায়গাটাতে। এটা হচ্ছে গল্প। এবার চলে আসি 5 নম্বর পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। বুঝতে হবে যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে, একটা পরিবারের স্বাস্থ্য বীমা যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁতে টিক বক্স দিতে হবে, আর যদি স্বাস্থ্য বীমা না থেকে থাকে তাহলে নাতে টিক বক্স দিতে হবে। এখানে সবাইকে হ্যাঁতেই টিক বক্স দিতে হবে, কারণ এখানে হ্যাঁতে টিক বক্স দিলে বলছে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। এখানে বলে দিয়েছে প্রথমে HOF হেড অফ ফ্যামিলির স্বাস্থ্য বীমা আছে কি নেই সেটাই জানতে চাই নেই বলতে আমরা প্রথমেই বলে দিয়েছি যে হ্যাঁ আছে, তার মানে HOF হেড অফ ফ্যামিলির
স্বাস্থ্য বিমা আছে। এবার স্বাস্থ্য বিমাটা সেটা সরকারি না বেসরকারি, সরকারি বেসরকারি বলতে চেয়েছে যে অনেকের বেসরকারি করা থাকে, যেমন স্টার হেলথ, আদিত্য বিড়লা, আরও সমস্ত বড় বড় কোম্পানির যে স্বাস্থ্য বিমাগুলো হয়ে থাকে সেটারই কথা বলছে। যদি বেসরকারি হয়ে থাকে তাহলে বেসরকারি এই বক্সে টিক দিতে হবে। টিক দিয়ে বিমার অঙ্ক সাম অ্যাসুরেড, স্বাস্থ্য বিমাটা কত, 5 লাখ না 10 লাখের, সেই অ্যামাউন্টটি এখানে লিখতে হবে। এবং এই যে বেসরকারি যে স্বাস্থ্য বিমাটা নেওয়া হয়েছে তার পরিবর্তে প্রিমিয়াম কত দেওয়া হয় বছরে, সেই বছরের প্রিমিয়ামটা এখানে লিখে দিতে হবে। আর যদি কারোর বেসরকারি স্বাস্থ্য বিমা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি স্বাস্থ্য বিমা সবারই আছে আশা করি, কারণ যেহেতু ওই স্বাস্থ্যসাথীটা আছে, স্বাস্থ্যসাথীটা একটা স্বাস্থ্য বিমাই বটে, তাহলে আমাদেরকে এখানে সরকারিতে ক্লিক করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। সরকারিতে টিক চিহ্ন দিলে এখানে কিছু বিবরণ দিতে হবে না, কারণ সরকারির কোনো প্রিমিয়াম আমাদেরকে দিতে হতো না, সরকারি প্রিমিয়াম কোনো দিতে হতো না। কিন্তু বিমার অঙ্ক সাম অ্যাসুরেড ছিল 5 লাখ টাকা, 5 লাখ টাকা সাম অ্যাসুরেড ছিল, যেহেতু স্বাস্থ্য বিমাটা ছিল 5 লাখ টাকার কাভারেজ। তো এখানে আমরা লিখে দিতে পারি সাম অ্যাসুরেড 5 লাখ টাকা, কিন্তু কোনো প্রিমিয়াম দিতে হতো না যেহেতু সেটা সরকারি। বোঝা গেল? এটা হলো হেড অফ ফ্যামিলি। সেরকমভাবে সদস্য 1-এরও সেম হবে সরকারি, সদস্য 2-এরও সেম হবে সরকারি। এরকমভাবে তোমাদের নিজেদের মতো করে ফর্মটা ফিল আপ করে নিও সদস্যদের। এবারে আমরা চলে আসি ঘ বিভাগে। ঘ বিভাগে বলেছে আয় বা পেশা। 1 নম্বর বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ পিট্যাক্স বা ইনকাম ট্যাক্স কিছু দেয়। যদি দিয়ে থাকে, ব্যবসার ক্ষেত্রে অনেকে প্রফেশনাল ট্যাক্স দেয়, যাদের জিএসটি আছে প্রফেশনাল ট্যাক্স দেয়। যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে, আর যদি না দিয়ে থাকে তাহলে নাতে ক্লিক করতে হবে। বেশিরভাগ বলতে প্রত্যেকটা মানুষেরই নাই হবে, এখানে না বক্সে ক্লিক করতে হবে, তো না বক্সে টিক দিয়ে দিতে হবে। ওকে। এরপর 2 নম্বর, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে এখানে না দিলেও চলবে, কিন্তু বলেছে যদি থাকে, প্রত্যেকজনারই আছে, যাদের আছে এখানে দিয়ে দেওয়াটাই বেটার। তাহলে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন, আর যদি না বক্সে ক্লিক করা হয় তাহলে কোনো কিছু দিতে হবে না। বলে দিয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এখানে হ্যাঁ যদি ক্লিক করা হয়, হ্যাঁ বক্সে যদি ক্লিক করা হয় তাহলে হেড অফ ফ্যামিলির এখানে নাম লিখতে হবে, পরিবারের প্রধানের নাম লিখতে হবে, এরপর প্যান নাম্বার লিখতে হবে। ঠিক সেরকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 ঠিক এই প্রসেসেই করতে হবে। সদস্য 1-এ নাম লিখতে হবে, এরপর তার প্যান নাম্বার লিখতে হবে, সদস্য 2-এর নাম লিখতে হবে, সদস্য 2-এর প্যান নাম্বারটা লিখে দিতে হবে, সদস্য 3-এর নাম লিখতে হবে, তার প্যান নাম্বারটা লিখে দিতে হবে। তোমাদের যতজন সদস্য সেই হিসেবে পরপর ফর্ম ফিল আপটা করবে যত্ন সহকারে। তাহলে 4 নম্বর থেকে আমরা এবারে 5 নম্বর যাচ্ছি। 5 নম্বরে প্রথমের দিকে ওই 4 নম্বরেরই তথ্যটা দেওয়া আছে। এরপর কর্মসংস্থানের ধরন, জীবিকা। পরিবারের প্রধান কি করে, HOF হেড অফ ফ্যামিলি কি করে, সরকারি ক্ষেত্রে কোনো কাজ করে না, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্তি কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে সুনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মকর্তা না অসংগঠিত ক্ষেত্র স্বনিযুক্ত ইত্যাদি। তারপর বলছে পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এখানে যদি সরকারি ক্ষেত্রে যদি কেউ কাজ করে তাহলে সেক্ষেত্রে এখানে সরকারি বক্সে টিক দিতে হবে, আর নচেত কেউ যদি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্তি কর্মচারী যদি হয়ে থাকে, বেসরকারি অনেক প্রাইভেট কোম্পানি থাকে বড় বড়, তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। বা যেগুলো ইন্ডাস্ট্রিজ রয়েছে, শামসেল, গগন, যারা করছে কাজ তাদেরকে এখানেই করতে হবে আশা করি, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্তি কর্মচারী। আর এই যে এখানটাতে যেটা আছে সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী বা মালিক ইত্যাদি, এখানে যারা ছোট ব্যবসা বা বড় ব্যবসা, সেলফ এমপ্লয়েড, তাদেরকে এখানে ক্লিক করতে হবে, এখানে দিতে হবে, রাইট, ঠিক আছে। আর যদি কেউ পরিযায়ী শ্রমিক হয়, যারা বাইরে কাজ করছে, তাদেরকে এখানে বাইরে কাজ করছে বলতে পরিযায়ী শ্রমিক যারা ইন্ডাস্ট্রিজে কাজ করছে অন্য স্টেটে, তাদেরকে এই বক্সে টিক দিতে হবে। এরপর বেকার হলে বেকারে করতে হবে, যদি কোনো কাজ না করে থাকে তাহলে এই বক্সে ক্লিক করতে পারে। আর অন্যান্য যদি হয়, যদি কৃষিকাজ করে তাহলে সেক্ষেত্রে অন্যান্যতে ক্লিক করে এই পাশে কৃষিকাজ লিখে দিতে হবে, এখানটাতে কৃষিকাজ লিখে দিতে হবে। এটা হলো
হেড অফ ফ্যামিলি ডিটেলস। এরপর সদস্য 1 বা সদস্য 2, সদস্য 3 ঠিক সেমভাবে ফিল আপ হবে। সদস্য 1-এ যদি স্ত্রী হয়, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার আওতার মধ্যে আসছে, অন্নপূর্ণা যোজনার জন্য এনআরই ফিল আপ হবে। সদস্য 1 স্ত্রী যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে অন্যান্যতে ক্লিক করে এখানে হাউস ওয়াইফ লিখতে হবে, হাউস ওয়াইফ এই কথাটি এখানে লিখে দিতে হবে। এটা হলো। এবার সদস্য 2, সদস্য 3 আমাদের সদস্য তোমাদের নিজেদের মতো করে যারা সদস্য আছে সেই হিসেবে ফিল আপ হবে। যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এখানে বেকার বক্সে ক্লিক করতে হবে এখানটাতে। এবার 5 থেকে 6-এ যাচ্ছে। ছয়েও সে প্রথম কিছু তথ্য দেওয়া আছে, 5 নম্বরে যেটা আমরা করলাম 5 নম্বরের কিছু তথ্যটা 6 নম্বরে দেওয়া আছে। এরপর চলে আসি 4 নম্বর, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মানে বলতে চাইছে একটা পরিবারে কতজন সদস্য শিক্ষিত আর কতজন সদস্য অশিক্ষিত। যদি একটা পরিবারের 4 জন মেম্বার হয়ে থাকে প্রধানকে নিয়ে, পরিবারের হেড অফ ফ্যামিলি যে ফ্যামিলির যে হেড তাকে নিয়ে 4 জন, তাহলে এখানে করে দিলাম 2 জন শিক্ষিত আর 2 জন অশিক্ষিত। অর্থাৎ পরিবারের প্রধান যে আছে হেড অফ ফ্যামিলি সে হয়তো পড়াশোনা করেনি, তাহলে সে অশিক্ষিত। আর যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে শিক্ষিত বক্সে টিক দিয়ে এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা তাকে দিয়ে দিতে হবে। যদি কেউ 10th পাস্ট হয় তাহলে লিখে দিতে হবে 10th পাস্ট, এই ভাষাটা লিখে দিতে হবে। আমি স্মলে লিখলাম, মনে রাখবে এটা ক্যাপিটালেই লিখবে, ঠিক আছে? আমি বোঝানোর জন্য জাস্ট একটা লিখলাম, এখানে এটা ক্যাপিটালেই লিখবে, ক্যাপিটালে লেখাটাই সুবিধা। এরপর সদস্য 1, যেহেতু এখানে 2 জন শিক্ষিত করেছি 2 জন অশিক্ষিত করেছি, তাহলে আমাদেরকে কিন্তু এখানে হেড অফ ফ্যামিলিকে অশিক্ষিত করতে হবে, অর্থাৎ হেড অফ ফ্যামিলি পড়াশোনা করেনি। তো এটা আমি বোঝানোর জন্য লিখলাম। তো যাই হোক, এখানে অশিক্ষিত করলাম হেড অফ ফ্যামিলি। আর সদস্য 1 মানে স্ত্রী যার নামে অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ হচ্ছে সেও অশিক্ষিত রইল, মানে সে পড়াশোনা করেনি। তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়ার কোনো দরকার নেই। আর সদস্য 2 2 জন পুত্র, ধরে নিলাম 2 জন পুত্র, তারা শিক্ষিত, তাহলে শিক্ষিততে ক্লিক করলাম। এরপর সর্বোচ্চ শিক্ষাগত এখানে লিখে দিলাম 12th পাস্ট, এটা লিখে দিলাম, ঠিক আছে? এরপর সদস্য 3ও শিক্ষিত, এখানে লিখে দিতে হবে সেই হিসেবে যতদূর পড়াশোনা করেছে। তাহলে 1 2 3 4 জন কমপ্লিট, ঠিক আছে? এরকমভাবে করতে হবে। এমনকি বলে দিয়েছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। মানে বলতে চাইছে ফর্মটা যখন ফিল আপ করে জমা দেওয়া হবে সেখানে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হবে, যেমন 12 পাসের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দিয়ে দেওয়াটাই বেটার। এবার চলে এলাম 7 নম্বর। 7 নম্বরে 6 নম্বরে কিছুটা অংশ দেওয়া আছে। 5-এ চলে আসি, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। এটা সাধারণ মানুষের জন্য নয়, যারা রাজনীতি ক্ষেত্রে আছে, রাজনীতি ক্ষেত্রে যারা বুথ লেভেলে বা পঞ্চায়েত লেভেলে বা কোনো মন্ত্রী বা কোনো পদে আছে তাদেরকে এখানে ফিল আপ করতে হবে। যদি তারা থেকে থাকে তাহলে তাদেরকে এখানে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করলে যদি কোনো পদাধিকার হয়, যদি হ্যাঁ করে তাহলে তাকে সেক্ষেত্রে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার, একটা সদস্য নাম্বার থাকে, সেই সদস্য নাম্বার এখানে লিখে দিতে হবে। প্লাস প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, যদি নথি থাকে কিছু তাহলে সেই নথি জমা দিতে হবে। যখন এই ফর্ম অফিসে আমরা জমা করব সেই অফিসে এই ফর্মের সাথে অ্যাটাচ করে এই কপি জমা দিতে হবে। এরপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকারের থেকে যদি কোনো অলরেডি পেনশন পেয়ে থাকে, যদি কেউ, তাহলে সেক্ষেত্রে কোনো সদস্য পরিবারের 4 জন সদস্য, এবার ওই 4 জনের মধ্যে যদি কেউ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ বক্সে ক্লিক করতে হবে। যদি নাতে ক্লিক করা হয় তখন আর এই সমস্ত ডিটেলস দিতে হবে না। এখানে বলতে চাইছে হ্যাঁতে ক্লিক করলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বার, এখানেও একটা সদস্য নাম্বার থাকে, সেই সদস্য নাম্বার এখানে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। পেনশন স্লিপ পাওয়া যায়, যারা পেনশন পাচ্ছে তাদেরকে এই পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, নিয়ে পরে এই ফর্ম জমা করার সময় দিতে হবে, এটার সঙ্গে অ্যাটাচ করে।
কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি কেউ জিএসটি, পরিবারের 4 জন সদস্যদের মধ্যে একজন সদস্য যদি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে জিএসটি অ্যাপ্লাই করে থাকে, তাহলে তখন তাকে হ্যাঁ করতে হবে। হ্যাঁ করলে, যদি হ্যাঁ হয়, তাহলে জিএসটি কপিটা দিতে হবে এখানে, ঠিক আছে? বা এখানে জিএসটি নাম্বারটাও লিখে দেওয়া যেতে পারে, এই জায়গাটাতে জিএসটি নাম্বারটাও লিখে দেওয়া যেতে পারে, ঠিক আছে? আর জিএসটি কপিটাও এর সাথে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় বছরে এই যে চারজন সদস্যের হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধান এই ফর্ম অ্যাপ্লাই করছে, তো তার পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারের বলছে, সবারই মিলিয়ে পরিবারের মোট বার্ষিক আয় কত, সেখানে এটাতে উল্লেখ করতে হবে। পরিবারের সবারই, মানে এই যে ছেলে যদি ইনকাম করে বা পরিবারের প্রধান যদি ইনকাম করে, দুজনের ইনকাম মিলিয়ে পরিবারের মোট বার্ষিক আয়, সে আয় এখানে লিখতে হবে। এরপর চলে আসি অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএএ আশা করি এটা অনেক মানুষেরই নেই, এটা লাগবে না, আমাদের গ্রামের তো কারোরই নেই মনে হয়। সিএএ আবেদন করেছে এরকম কোনো ব্যক্তি নেই, তো এটা আমি ছেড়ে দিচ্ছি, প্রয়োজন নেই। যদি প্রয়োজন না থাকে তাহলে এখানে প্রযোজ্য নয়, এটাতে ক্লিক করে দিতে হবে। যতজন সদস্য থাকবে ততজনের প্রযোজ্য নয় ক্লিক, যেমন হেড অফ ফ্যামিলির প্রযোজ্য নয় ক্লিক করলাম, এটাতেও তাই প্রযোজ্য নয়। যতজন সদস্য থাকবে প্রত্যেকজন সদস্যের জায়গায় প্রযোজ্য নয় বক্সে টিক দিয়ে দিতে হবে। যেমন 1 2 3 4, আমি এখানে দেখানোর জন্য দেখালাম যে 4 জন সদস্য নিয়ে আমরা করছি, সেহেতু এখানে 4 জনের প্রযোজ্য নয় বক্সে ক্লিক করে দিলাম। এরপর 7 নম্বরের পেজ থেকে 8 নম্বরে গেলাম। 8 নম্বরের কিছুটা অংশ দেখাচ্ছে 7 নম্বরের। এরপর নিচে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কেসিসি এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, হিবিজিবি যেগুলো দিয়েছে, এই সমস্ত কার্ড আছে একটা, ঠিক আছে? যেমন শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তো এই সমস্ত যদি কেউ পেয়ে থাকে বা যদি কেউ পেয়েছে, কিষাণ ক্রেডিট যদি কেউ পেয়ে থাকে, যেমন পরিবারের প্রধান যদি কিষাণ ক্রেডিট যদি পেয়ে থাকে, তাহলে সেই কিষাণ ক্রেডিটের নাম্বার এখানে লিখতে হবে, আইডির সংখ্যা সেটা লিখতে হবে, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ দিতে হবে। আইডির সংখ্যা বলতে আইডি নাম্বারটা বলেছে এখানে, আইডির সংখ্যা বলতে এটা আমার ঠিক জানা নেই, নাম্বার আইডির সঙ্গে কিছু একটা হবে হয়তো, যাদের আছে তারা হয়তো খুব ভালো করে জানবে। সেই কার্ডেই লেখা থাকবে এই নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে তারিখটাও থাকবে, ঠিক আছে? এই ডিটেলসগুলো দিতে হবে যাদের এই যে লেখাগুলো আছে, কেসিসি এআরডি বা ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ড যদি কারোর থেকে থাকে তাকে এখানে ফিল আপ করতে হবে। আর যদি কারোর করা না থাকে তাহলে এখানটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপর 3 নম্বরে বলছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। এখানে বলতে চাইছে 2026 সালে যে এসআইআর লিস্ট বেরিয়েছিল সেখান থেকে যদি কেউ অ্যাডজুডিকেশন হয়ে থাকে, অর্থাৎ বিচারাধীনে হয়ে থাকে, তাহলে সে কি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিল? যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে সে এই যে অন্নপূর্ণা যোজনার স্কিম, সেই স্কিমের আওতায় আসবে, অর্থাৎ 3,000 টাকা করে পাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে, হ্যাঁ বক্সে রাইট দিতে হবে। আর যদি প্রযোজ্য না হয়, যদি এই বিষয়টা যদি কারোর প্রয়োজন না হয় তাহলে এখানে প্রযোজ্য নয় ক্লিক করতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে পরিবারের প্রধানের দিতে হচ্ছে, পরিবারের প্রধান লিখে দিয়েছে। সব সময় প্রথম যে ফ্ল্যাপ হবে সেটা পরিবারের প্রধানেরই ফ্ল্যাপ হবে, তো সেই হিসেবে করবে তোমরা যেটা তোমাদের প্রয়োজন। প্রযোজ্য নয়, যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয় ক্লিক করবে। আর যদি কেউ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে। আর যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেনি, 2026 সালে নাম ডিলিট হয়ে গিয়েছে কিন্তু সে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে পারেনি, তাহলে সেক্ষেত্রে নাতে ক্লিক করতে হবে। নাতে ক্লিক করলে 100% সে আশা করি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, এটাই মনে করি। সরকারও বলেছে, বিজ্ঞপ্তি জারি করেছে, যাদের নাম অলরেডি ডিলিট হয়ে গিয়েছে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। সদস্য 1, সদস্য 2 ঠিক সেরকমভাবে এই যে যেটা বললাম এটারই তথ্য এখানে দেওয়া আছে। ভয় পাওয়ার কিছু নেই, যাদের ট্রাইব্যুনাল করতে পারেনি, যাদের নাম বাতিল হয়ে গিয়েছে
তাদেরকে আবার সুযোগ দিবে আশা করছি, ক্যাম্প বসবে আশা করছি, জানাবে কিছু, নির্বাচন কমিশন নাম উঠে যাবে। এরপর সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। এখানে বলতে চাইছে 1 নম্বর, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। পরিবারের সদস্যদের মধ্যে যদি কেউ শিশু হয়ে থাকে, সে শিশুর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। সদস্য 1, শিশুর নাম লিখতে হবে, শ্রেণী লিখতে হবে, কোন ক্লাসে পড়ছে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, আর ধরন, বিদ্যালয়টা সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সার্ড বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয়, সেই যেটা হবে সেই বক্সে ক্লিক। যদি সরকারি স্কুলে পড়ে তাহলে সরকারি স্কুলের বক্সে ক্লিক করতে হবে, আর যদি কেউ বেসরকারি স্কুলে পড়ে তাহলে সেক্ষেত্রে বেসরকারিতে ক্লিক করতে হবে। ওকে, আর অন্যান্য হলে অন্যান্যতে ক্লিক করে লিখতে হবে, এখানটাতে এই জায়গাটাতে লিখতে হবে। এটা হলো সদস্য নাম্বার 1। সদস্য নাম্বার 2, যতজন সদস্যে শিশু থাকবে সে শিশুদের ডিটেলস এখানটাতে ফিল আপ হবে। এরপর 9 নম্বর থেকে চলে এলাম 10 নম্বর পেজে। 10 নম্বর পেজে 9 নম্বর পেজের কিছুটা অংশ এখানে দেওয়া আছে। শিশুর টিকাকরণের বর্তমান অবস্থা। ঠিক আছে, শিশুদের টিকাকরণ হয়েছে কিনা, এই যে উপরে যে দিলাম আমরা ডিটেলসটা, শিক্ষাগত যোগ্যতার যে শিশুদের যে ডিটেলসটা দিলাম, সেই শিশুদের টিকাকরণ হয়েছে কিনা সেই টিকাকরণটাই জানতে চেয়েছে। শিশু সদস্য 1, যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁ বক্সে ক্লিক করতে হবে। হ্যাঁ করলে এখানে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ। ঠিক আছে, কারণটাও দিতে বলেছে, টিকাকরণের কারণটাও দিতে বলেছে। এখানে বলেছে যে যদি টিকাকরণ করা না হয় তাহলে এখানে ক্লিক, যদি কেউ টিকাকরণ করা হয়নি এই বক্সে ক্লিক করলো, ঠিক আছে, তাহলে যে কেন করা হয়নি সে কারণটাও জানতে চেয়েছে, এখানে সেটাই লিখতে বলেছে। এখানে হয়তো কোথাও একটা, এখানে তো লেখার কোনো জায়গা দেয়নি, এখানে ছোট করে কিছু একটা লিখতে হবে। যাই হোক, তবে যাদের টিকাকরণ করা আছে তাদেরকে হ্যাঁ করতে হবে, আর যাদের করা নেই তাদেরকে এই বক্সে ক্লিক করতে হবে, টিকাকরণ করা হয়নি। ঠিক এই শিশু সদস্য 2 এরকমভাবে ফিল আপ করতে হবে। এরপর চলে আসি 6, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকে কেউ তাহলে হ্যাঁ করতে হবে। যেমন এই পরিবারের প্রধান যদি পেয়ে থাকে, ঠিক আছে, আগে যদি পেয়ে থাকে কোনো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের টাকা যদি পেয়ে থাকে, হ্যাঁতে যদি ক্লিক করে তাহলে তাকে এই যে প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে, পরের পাতায় লেখাটা আছে 10 নম্বর পেজ কমপ্লিট, এখানে এই যে নিজেকে প্রত্যাহার করতে চান। এবারে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এখানে হ্যাঁ করি, এই যে এখানে পরিবারের প্রধান হ্যাঁ করেছি, বলতে চেয়েছে যে হ্যাঁ আমি আগে ডিবিটির মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পেতাম। যদি হ্যাঁ করে থাকে পরিবারের প্রধান তাহলে তাকে এখানে লিখতে হবে কি প্রকল্পের টাকা পেয়েছে, এখানে প্রকল্পটা লিখতে হবে। যদি কেউ কিষাণ ক্রেডিটের টাকা পায় তাহলে এখানে লিখতে হবে কিষাণ ক্রেডিট কার্ড লিখতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড লেখার পর যে এখানে লেখা আছে না প্রত্যাহার করতে চান, এই বক্সে ভুলবশত ক্লিক করবে না। ভুলবশতও যদি ক্লিক করে ফেলো তাহলে এই যে কিষাণ ক্রেডিট কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বক্সে হাতেই দেওয়া যাবে না, পেন চালানোই যাবে না। ঠিক আছে, খুব সাবধানে ফিল আপ করতে হবে। এগুলোতে কোনো কিছু করারই দরকার নেই। এগুলোতে যদি ঠিক দিয়ে দেয় তাহলে আগে যে স্কিম চালু আছে সেই স্কিম বন্ধ হয়ে যাবে। মধ্য কথা সেটাই বলতে চাইছে। তো এই দিকে আমরা চিন্তা ভাবনা করবোই না। ঠিক আছে, যদি পেয়ে থাকে কেউ তাহলে সেক্ষেত্রে এখানে নামটা জাস্ট লিখে দেবো। ঠিক আছে, ঠিক সেরকম সদস্য নাম্বার 1 যদি পেয়ে থাকে হ্যাঁতে ক্লিক যদি করো তাহলে এখানে লিখতে হবে প্রকল্পের নামটি, কোন প্রকল্পের নাম আছে, কি প্রকল্প পেতে আগে ডিবিটির মাধ্যমে টাকা ঢুকেছে সরকারের টাকা, সেই প্রকল্পের নাম এখানে লিখে দিতে হবে। আর যদি কেউ নাতে ক্লিক করে, সদস্য 2 যদি নাতে ক্লিক করে তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এটা হলো ঠিক সেরকমভাবে সদস্য 3 দেওয়া আছে। 11 নম্বর পেজ কমপ্লিট। 11 নম্বর পেজের কিছু অংশ এখানে পুরোটা দেওয়া আছে। এরপর 12 নম্বর পেজের নিচে লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী দিয়েছি। তার মানে তাই বলছে, মানে এখানে সম্মত, এই বক্সে ক্লিক করতে বলছে। ঠিক আছে, এটাই ব্যাস। এরপর 12 নম্বর কমপ্লিট। এরপর 13 নম্বরে চলে এলাম।
13 নম্বরে উপরের দিকে এই যে বিভাগ ক্ষেত্রে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এখানে স্বাক্ষরটা কে করবে? পরিবারের যে হেড অফ ফ্যামিলি, পরিবারের যে প্রধান, সে এখানে একটা স্বাক্ষর করে দেবে, একটা সই করে দেবে। আর যদি সই না করতে পারে তাকে টিপসই দিতে হবে। ব্যাস, কমপ্লিট। ব্যাস, এটা হচ্ছে অফিস ইউজের জন্য। আর যেটা দেখাবো বলছিলাম, এই যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক যে আইডি, সেই আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি কী করে বার করবে নিজেরা মোবাইল থেকে। তার জন্য গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করে নিলাম। এরপর সার্চ বারে ফুড ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করে নিলাম। এরপর রেশন কার্ডে ক্লিক করলাম। প্রথম অপশান রেশন কার্ডে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পেজ ওপেন হয়ে গিয়েছে। এরপর 3টি ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইট, এই সাইটটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ডেস্কটপ সাইট ওপেন হয়ে যাবে। আমার অলরেডি ডেস্কটপ সাইটে করা আছে। এরপর একদম নিচে এই যে ভেরিফাই রেশন কার্ড, এই ভেরিফাই রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে। ভেরিফাই রেশন কার্ড অপশানটিতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে, এই সমস্ত সাইটগুলো এখন বিজি সাইট আছে। হ্যাঁ, ওপেন হয়ে গিয়েছে। এরপর সার্চ টাইপে অলরেডি রেশন কার্ড নাম্বার সিলেক্ট করা আছে। আমরা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করব না। রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে অনেক লেজি হয়ে যাচ্ছে, সাইটটা কাজ করছে না। আমরা আধার কার্ড নাম্বার দিয়ে চেক করব। তো তার জন্য আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আধার কার্ড নাম্বার সিলেক্ট করার পর একটু সার্চ হওয়ার পর 12 ডিজিট যে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা, সেই নাম্বার দেওয়ার জায়গা ওপেন হয়ে যাবে। এরপর এইখানটাতে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর এই নিচে একটা ক্যাপচা বসিয়ে দিতে হবে। ক্যাপচাটা বসিয়ে দিয়ে আধার কার্ডটা বসানোর পর এই ক্যাপচার ঘরে ক্যাপচার বসিয়ে দেবো। এরপর সেন্ড ওটিপি, এই অপশানটিতে ক্লিক করলেই ইনভ্যালিড ক্যাপচাটা ভুল দেওয়া হয়েছে। আবার একটু ভালো করে দিয়ে দিই। 148 ক্যাপিটাল ই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এ। এরপর সেন্ড ওটিপিতে আবার ক্লিক করলাম। হ্যাঁ, একটা ওটিপি গিয়েছে আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। মনে রাখতে হবে আধার কার্ডে দিয়ে চেক করতে গেলে আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার্ড থাকা খুবই দরকার, তবেই হবে, না হলে হবে না। ওটিপি চলে এসেছে 810703 810703। ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, লোডিং নিচে। ওপেন হয়ে গিয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে ফ্যামিলি আইডি, এই ফ্যামিলি আইডিটাই দিতে হবে। যে একটা পরপর লিস্ট খুলে গেছে, পরপর নাম রয়েছে। এখানে ফ্যামিলি আইডি আছে, তারপর মেম্বার আইডি আছে। ফ্যামিলি আইডির উপরে যেটা স্টেট আইডি, আমাদের যে রাজ্যের আইডি রেশন কার্ড নাম্বার, সেটাও শো করছে। তার মধ্যে এখানে একটা ফ্যামিলি আইডি শো করছে। তো এই আইডিটাই দিতে হবে ফর্মের প্রথম পাতায়, যেখানে ওই যে পারিবারিক ফ্যামিলি আইডি যেটা চেয়েছে রেশন কার্ড নাম্বার, সেটাই এই আইডিটা দিতে হবে। তো এই প্রসেসেই চেক করবে তোমরা, ঠিক তোমরা এই আইডি পেয়ে যাবে যে প্রসেসে আমি দেখালাম। ঠিক আছে, পরিবারের যে কোনো একটা আধার কার্ডের, পরিবারের যে কোনো সদস্যের একটা আধার কার্ড নাম্বার দিয়ে চেক করলে এই তথ্য চলে আসবে। তো এই ফ্যামিলি আইডি ওই ফর্মে দিতে হবে। তো চলো, এতটাই। তো যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে জিজ্ঞেস করতে পারো, বা যেখান থেকে, যে প্ল্যাটফর্ম থেকে দেখছো সেখানে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।